নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের ভালো রাখার এবং আপনাদের সুন্দর রাখার বিষয়টা নিয়ে আলোচনা করব। পৃথিবীতে প্রত্যেকটি মানুষ সব থেকে বেশি কাকে ভালোবাসে বলুন তো? নিজেকে। এটা খুব বাস্তব এবং সত্য কথা। নিজেকে ভালো আপনাকে বাঁচতেই হবে, কারণ আপনি যদি নিজেকে না ভালোবাসেন তাহলে আপনি কাউকে ভালোবাসতে পারবেন না। আর নিজেকে আপনি কিভাবে ভালোবাসবেন? স্বার্থপরের মতন ভালোবাসতে হবে না। নিজের ভালোটা ভাবুন, নিজের স্বাস্থ্যের ভালোটা ভাবুন, নিজের সৌন্দর্যের ভালোটা ভাবুন। যদি আপনি দীর্ঘদিন সুন্দর থাকতে পারেন, নিজেকে রাখতে পারেন এবং যদি পাশাপাশি আপনি সুস্থতাকে বজায় রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনার থেকে সুন্দর, আপনার থেকে লাকি, আপনার থেকে ভাগ্যবান মানুষ আর কিন্তু কেউ হতেই পারে না। তো আজকে আপনাকে আরো একবার সুস্থ এবং সুন্দর থাকার চাবিকাঠিটা নিয়ে আমরা আলোচনা করব। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কিভাবে আপনাকে সহযোগিতা করছে সুস্থতার জন্য এবং সৌন্দর্যের জন্য, লা এলিগেন্স কিভাবে আপনার জন্য আরো এক কদম এগিয়ে গিয়েছে, সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। কারণ কথা তো বলতেই হবে, বাঙালির শ্রেষ্ঠোৎসব দুর্গোৎসব বলে কথা। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং দুর্গাপুজোর ঢাকের বাজনা কিন্তু বাজতে শুরু করে দিয়েছে। কেনাকাটাও মোটামুটি আমরা কিন্তু তোড়জোড় শুরু করে দিচ্ছি, প্যান্ডেল হওয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তাই আপনাকেও আপনার স্কিন এবং আপনার হেয়ারের যত্ন এবং পাশাপাশি আপনার শারীরিক সমস্যাগুলোর সমাধান সব দিকে নজর কিন্তু রাখতেই হবে। আজকে প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ভাদুরী। প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এনবিপির প্রত্যেকজন চিকিৎসক ভীষণ রকম ভাবে অভিজ্ঞ চিকিৎসক। ডক্টর এস ভাদুরীও একদম তাদের সাথেই, তাদের ক্যাটাগরিতেই পড়ে, কিন্তু জানি না ব্যক্তিগত ভাবে হয়তো কোনো কারণ রয়েছে। ডক্টর এস ভাদুরী এলে আমার খুব পছন্দের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে ইচ্ছা করে। তার মধ্যে অন্যতম হচ্ছে স্কিন, কারণ স্কিনের দিকে এবং হেয়ারের দিকে উনি এক্সপার্ট একজন চিকিৎসক। তো এইটা নিয়ে দীর্ঘদিন তার পড়াশোনা রয়েছে, তার রিসার্চ ওয়ার্ক রয়েছে, তার প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটো অভিজ্ঞতাই তার রয়েছে। তাই পুজোর কথা, পুজোর গন্ধের কথা যেখানে এত আলোচনা করলাম, সেখানে স্যারের থেকে একটু জানতে চাইবো যে সুন্দর তো থাকতেই হবে, প্রত্যেকটা মানুষকে সুন্দর থাকতে হবে, নারী পুরুষ নির্বিশেষে সুন্দর থাকতে হবে। আর মানুষদের সুন্দর রাখার জন্য এবং সায়েন্টিফিক্যালি সুন্দর রাখার জন্য কোনো কেমিক্যাল নয়, কোনো সাইড এফেক্ট বা আমার শরীরে কোনো ক্ষতি হবে এরকম কোনো কিছুকে দূরে সরিয়ে রেখে আপনারা সুন্দর রাখার একটা পরিকল্পনা নিয়ে ফেলেছেন। আজকে সেই পরিকল্পনাটা নিয়ে একটু আলোচনা শুনবো। দেখুন, আমাদের এনবিপি অনেক বছর ধরে কিন্তু এই ফিল্ডে কাজ করে চলেছে আমাদের স্বাস্থ্যের ব্যাপারে, এবং আমাদের যে চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর শর্মা, ওনার মাথায় একটা চিন্তা ভাবনা এসেছিল যে আমরা তো সব রকম ট্রিটমেন্ট নিয়ে করছি, কিন্তু মানুষের স্বাস্থ্যের সাথে সাথে সৌন্দর্যের একটা ব্যাপার, যেটা মানুষের খুব একটা কিন্তু ইমোশনাল জায়গা। তো সেখানে আমাদের যদি কিছু স্পেশালাইজেশন করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। তার জন্যই তিনি নতুন করে কিন্তু একটা অর্গানাইজেশন চালু করেছেন, যেটা আমাদের নাম হচ্ছে লা এলিগেন্স। এবং একটা আনন্দের সংবাদ আমাদের কাছে আছে যে লা এলিগেন্স কিন্তু এক অ্যাওয়ার্ডও পেয়েছে একটা, ঠিক আছে, তার কাজকর্মের জন্য কিন্তু একটা অ্যাওয়ার্ড রেকগনিশন কিন্তু পেয়ে গেছে অলরেডি। তো এই যে জায়গাটা তৈরি করেছে, তো এখন আমাদের দায়িত্ব, ওনার অ্যাজ এ টিম মেম্বার হিসেবে আমাদের দায়িত্ব যে এই জায়গাটায় যাতে বেস্ট সার্ভিস আমরা স্কিনের এবং হেয়ারের দিতে পারি আমাদের ক্লায়েন্টসদের। তো সেখানে দাঁড়িয়ে আমরা যেটা ঠিক করেছি, এই যে সামনে যে পুজো আসছে, এবারে কিন্তু পুজোয় আমরা অনেক রকম ট্রিটমেন্ট রাখছি, যার সাথে সাথে কিন্তু অফারও রেখেছি। অফার বলতে কি হয়, যে দেখুন আমরা সবাই চাই যে কিছু কি অ্যাড অন পাওয়া যাবে না, আমরা সব কিছুর সাথেই কিন্তু কিছু যদি একটা অ্যাড অন পাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। আমরা প্রথম কথা যে প্রাইস যেগুলো রেখেছি, কস্ট যেটা রেখেছি, সেটা যাতে একটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য, মধ্যবিত্ত মানে মিডল ক্লাস ফ্যামিলির জন্য যাতে একটা বার্ডেন না হয়, তার যা ঘাড়ে যাতে চেপে না যায় যে একটা অনেক বেশি খরচা, আমি করতে পারবো কি পারবো না, সেরকম যাতে না হয়, এরকম একটা কিন্তু প্রাইস আমরা রেখেছি প্রত্যেকটা ট্রিটমেন্টের। আরও যখন আপনি চারটে জায়গার সাথে কম্পেয়ার করবেন, দেখবেন আমাদের প্রাইস কিন্তু সবচেয়ে মিনিমাম প্রাইসটা কিন্তু আপনি দেখতে পাবেন। দ্বিতীয়ত, আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করছি, অনেক ধরনের সার্ভিস আছে এই অ্যাস্থেটিক বা বিউটিফিকেশনের। আমরা কিন্তু মেডিকেল বেসড একটা সার্ভিস দিচ্ছি, যেখানে যদি ইন্টারনাল কোনো প্রবলেম থেকে থাকে সেটার উপরে আমরা ফোকাস করছি, যেহেতু এনবিপি আমাদের মাদার কনসার্ন, এবং সেখানে ইন্টারনাল মেডিসিনের পার্টটা কিন্তু আমরা মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে আমরা এনবিপির মেডিকেশনের মাধ্যমে কিন্তু করাচ্ছি, যে ইন্টারনাল কোনো প্রবলেম থাকলে সেটা কারেকশনের দরকার আছে।
দেখুন, একটা কথা বললেই বুঝবেন, যারা ধরুন এই ধরনের ট্রিটমেন্ট কখনো করেছেন বা ভেবেছেন, ধরুন আপনি আপনার স্কিনে পিগমেন্টেশন হয়েছে, কালো দাগ এসছে, আপনার সাধারণত আপনি কোথাও গেলে এই ধরনের ট্রিটমেন্টটা শুধু বাইরে থেকে ট্রিটমেন্টটা করে দেবে, কিন্তু আমাদের যেহেতু এনবিপির এটা একটা ডিভিশন, তার জন্য আমরা কিন্তু এটাও দেখছি যে ভেতরে ওনার লিভার ফাংশন ঠিক আছে তো, ওনার ডাইজেস্টিভ সিস্টেম ঠিক আছে তো, কোনো থাইরয়েডের কোনো প্রবলেম নেই তো, এইগুলো কিন্তু আমরা পাশাপাশি দেখে তার কারেকশন, যদি কোনো সমস্যা থাকে তার কারেকশনগুলো কিন্তু করছি এনবিপির মাধ্যমে। তাতে কি হচ্ছে, একটা কমপ্লিট কিন্তু সে একটা ট্রিটমেন্ট পাচ্ছে, যার মাধ্যমে লং টার্ম ধরে কিন্তু তার সৌন্দর্যটাকে সে ধরে রাখতে পারছে। এটাই হচ্ছে কিন্তু আমাদের একটা ইউএসপি বলবো, ঠিক আছে, যেটা হয়তো আরো 5 জায়গায় গেলে আপনারা পাবেন না। তো এর জন্যই আমাদের এখানে কি কি ট্রিটমেন্ট আছে আমরা একটু আস্তে আস্তে আলোচনা করা শুরু করি। একদম অবশ্যই কি কি ট্রিটমেন্ট রয়েছে এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের লা এলিগেন্স ডিভিশনে, সব বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করব। কলকাতা এবং হাওড়ার বন্ধুরা তো বটেই, এই সুযোগ কিন্তু আমাদের হেড অফিস অর্থাৎ মধ্যমগ্রাম এবং ল্যান্সটাউনে পাচ্ছেন। এছাড়াও প্রত্যেকটি চেম্বারে আমরা কিন্তু এই ফ্যাসিলিটি পুজোর আগে থেকে দেওয়ার শুরু করে দিয়েছি। তো যারা একটু অন্য কোনো জেলার একটু প্রত্যন্ত গ্রামের মানুষরা রয়েছেন, কিন্তু সমস্যা রয়েছে, স্কিনে পিগমেন্টেশন, রিঙ্কলস পড়ে যাচ্ছে, স্কিনে গ্লো নেই, কিন্তু আপনারা চাইছেন আপনাদের সমস্যা থেকে বের হতে, এই ইচ্ছেটা থাকতে হবে। জোর করে আপনাকে আমি বলতে পারি না আপনি স্কিনের ট্রিটমেন্ট করুন, স্কিনের ট্রিটমেন্ট করুন। যেদিন আপনার মন থেকে ইচ্ছাটা তৈরি হবে যে আমার স্কিনের ট্রিটমেন্টের দরকার, আমার স্কিনটা সুন্দর হওয়ার দরকার, কে আমাকে সুন্দরী বললো তার জন্য না, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যেন নিজের ভালো লাগে সেই জন্য, তবে দেখবেন আমাদের ডাকতে হবে না, আমাদের বলতে হবে না, আপনি নিজেই আমাদের চেম্বারের ফোন নাম্বারে ফোন করে কিন্তু বলবেন যে আমি ডক্টর এস ভাদুরীর সঙ্গে যোগাযোগ করতে চাই, আমার স্কিন বা আমার হেয়ারের ট্রিটমেন্ট করতে চাই। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, বীরভূম থেকে বলছিলাম। বীরভূম থেকে বলছেন? বীরভূমের বোলপুরে আমাদের চেম্বার আছে, জানেন তো? কোথায় ওটা? বোলপুরে আমাদের চেম্বার আছে, হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। স্যার নিজে বোলপুর চেম্বারটা দেখেন। আজকে যে স্যারের প্রোগ্রাম দেখছেন ডক্টর এস ভাদুরী, উনি নিজেই থাকেন। তো এবার সমস্যাটা বলুন, পরে বলে দিচ্ছি কোথায় পাবেন। সমস্যাটা কি? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি তো ভাবলাম এটা যোগাযোগ ছিল, তার জন্যই আমি নাম্বারটা লাগিয়েছিলাম। এবার দেখছি এটাতে আপনাদের ব্যাপার। ঠিক আছে। কি সমস্যা আছে? কোনো শারীরিক সমস্যা আছে? না না না, শুনতে থাকুন। আপনি যদি কোনো শারীরিক সমস্যা থাকে তবেই অনুষ্ঠানে ফোন করুন, কারণ এটা কিন্তু ডাক্তারবাবুদের অনুষ্ঠান এবং অবশ্যই শারীরিক সমস্যা এবং সৌন্দর্য নিয়ে আমরা কিন্তু আলোচনা করি। এবং আমরা যে বিষয়ে ছিলাম, আবার একটু এই বিষয়ে যাব। পুজোর আগে মানেই হচ্ছে আমরা প্রত্যেকে গ্লো চাই, তবে সবার আগে কি গ্লো এর কথা ভাববো, নাকি আমার মুখে পিগমেন্টেশন আছে, পিগমেন্টেশনটাকে আগে সরিয়ে তারপর আমাকে গ্লো নিয়ে ভাবনা চিন্তা করতে হবে? একদম খুব সুন্দর একটা প্রশ্ন, যে অনেকেরই দুটো তিনটে ব্যাপারে কিন্তু একটা ফ্যাসিনেশন থাকে। অনেকে আসে, এসেই বলে যে আমাকে ফর্সা করে দিন। ঠিক আছে, মানুষ এটা বোঝে না যে শুধু একটা সাদা রং বা একটা ফর্সা রং কিন্তু মানুষকে সুন্দর করতে পারে না। ঠিক আছে, এইটা মানুষের প্রথম বুঝতে হবে। প্রথমে দেখতে হবে যে আপনারা হয়তো নিজেদের মতো করে ভেবে আসছেন যে আমি এই সমস্যাটা নিয়ে যাব। যখন আমরা দেখব, যখন আমরা ক্লিনিক্যাল আই দিয়ে দেখবো, আমাদের নিজেদের চোখ দিয়ে দেখবো বা কোনো টেস্ট করে দেখবো, দেখা যাবে আপনি যে সমস্যাটা বলছেন তার পিছনে আরো অনেকগুলো কারণ আছে, যেই কারণগুলোকে ঠিক করে দিলে আপনার যে ইচ্ছে সেটা কিন্তু অটোমেটিক পূরণ হয়ে যাবে। যেমন আমি একটু ছোট্ট করে বলছি যে ম্যাডাম আপনি যেটা বললেন সেটা হচ্ছে, দেখুন আগে গ্লো করব না আগে পিগমেন্টেশন করব। দেখুন, পিগমেন্টেশন মানে কি, আমার স্কিনের মধ্যে মানে রঙের একটা প্রভাব। রং কেমন? পিগমেন্টেশন দু রকম হয়, একটা হচ্ছে হাইপো পিগমেন্টেশন আর একটা হচ্ছে হাইপার পিগমেন্টেশন। হাইপো পিগমেন্টেশন কোনটা বলছি, যে আমার যে স্কিন কালার তার থেকে যদি কোনো আরো হালকা কালারে, মানে আরো সাদাটে কোনো যদি দাগ চলে আসে আমার স্কিনে, তাহলে আমি ওটাকে বলতে পারি হাইপো পিগমেন্টেশন। তার মধ্যে যেমন ধরুন সেতি একটা তার মধ্যে অন্যতম। আবার ধরুন হাইপার পিগমেন্টেশন কোনগুলোকে বলবো, আমার যে স্কিনের কালার তার থেকে যদি স্কিনে কোনো জায়গায় আরো কালচে রঙের কোনো দাগ চলে আসে, সেটাকে আমরা বলি হাইপার পিগমেন্টেশন। যেমন ধরুন মেচেদা একটা সমস্যা, তাহলে ধরুন আমি চাইছি আমার স্কিনটাকে একদম চকচকে করে রাখতে, গ্লো আসতে, খুব শাইন করবে আমার স্কিনটা। সেটা যখন করতে যাব, যদি আমার কালো দাগটা থেকে যায়, হাইপার পিগমেন্টেশন হয়েছে, কালো দাগ থেকে যায়, তাহলে কিন্তু দেখা যাবে ওই কালো দাগটাও অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠছে, চকচক করছে। তার মানে আমার গ্লোটা আগে করা যাবে না। আমার প্রথমে কি করতে হবে, আমার যে স্কিনে কালো দাগটা সেটাকে ঠিক করে কমিয়ে আনতে হবে।
যখনই সেটা কমিয়ে আনবো, তারপর যখন আমার গ্লোটা আসবে ফিরে, দেখবেন আপনার মুখটা কিন্তু খুব সুন্দর লাগবে, আপনার গ্ল্যামারটা অনেক বেড়ে যাবে। একদম ঠিক এই কাজটাই কিন্তু যত্ন সহকারে আপনার জন্য করছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আসল বিষয় হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এগুলোর একটা কিন্তু দাম আছে, এটা মানতেই হবে। তাই কোন স্টেপটা আগে আপনার জন্য নিতে হবে, কোন স্টেপটার কথা 2 দিন পরে ভাবতে হবে, এটা একজন অভিজ্ঞ মানুষই কিন্তু বলতে পারে। তাই নির্ভয়ে নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সাথে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি কেতগ্রাম নদিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সুমন্ত সরকার। হ্যাঁ সমস্যাটা শুনবো। সমস্যাটা হচ্ছে হাঁটুর নিচে ব্যথা, এবং সেই ব্যথাটা দীর্ঘদিন হওয়ার পর ওই জায়গাটা কালো হয়ে যাচ্ছে। হাঁটুর নিচে পুরো পাটাই কি কালো হয়ে যাচ্ছে? হ্যাঁ, পুরো পাটা না, যেখানটা ব্যথা সেই জায়গাটা কালো হয়ে যাচ্ছে। কোনো আঘাত বা চোট পেয়েছেন কি? হ্যাঁ, আঘাত পেয়েছিলাম, মাথা থেকে কাজ করতে হয়তো চাষেটা, তো কিছু ওই যে বলে যাওয়ার সময় একটা আঘাত লেগেছিল। হাঁটুর নিচে আঘাত লেগেছিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো আচ্ছা, তারপর কি ওটার কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন না কি ব্যথা? প্রাথমিক ট্রিটমেন্ট এখানে কোনো রকম কাজ হয়নি। আমি বলছি না কি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কাজ হয়নি। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এই যে পুরনো আঘাত, এগুলো কিন্তু অনেক সময় রিল্যাপস করে। আর এই যে কালো দাগ হয়ে থাকে, দুটো ব্যাপার। ওখানে যখন কোনো মানুষ যখন কোনো রকম আঘাত খায়, সেখানে কিন্তু আমাদের ব্লাড ভেসেলগুলো অনেক সময় রাপচার হয়, মানে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ব্লাড ক্যাপিলারিজ থাকে, সেগুলোর মধ্যে যখন আঘাত লাগে সেখান থেকে রক্তটা বেরিয়ে আসে এবং সেখানে জমাট বেঁধে যায়। আমরা একটা কালশিটে দাগ বলি, ঠিক আছে? কালশিটে পড়ে গেছে বলছি। এইটা কিন্তু সাধারণভাবে অনেক সময় নর্মালি ওটা কিন্তু সময়ের সাথে সাথে ওই জিনিসটা কিন্তু আস্তে 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 মিটিয়ে যায়। কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ওখানে একটা স্পট পড়ে গেছে। তার এটা দেখুন, এমনও হতে পারে যেহেতু আপনি যে আঘাতটা খেয়েছিলেন, আপনার যে স্কিনের উপরে দাগ এসছে, সেটা ওই ব্লাড ক্লটে নাও হতে পারে, বা ওই যে আপনার যে চাপ খেয়ে গেছে আপনার ওখানে সেই সময়, তার থেকেও দাগ সৃষ্টি হয় অনেক সময়, ঠিক আছে? এরকম বিভিন্ন থাকে কারণ। এবার দেখুন, আপনি ব্যথাটা আপনার সারেনি, আপনি যেটা বললেন যে আপনি ব্যথাটা যেটা ছিল আপনি অনেক মানে ট্রিটমেন্ট করেছেন কিন্তু সারেনি। এটার জন্য কিন্তু আপনার একবার আসতে হবে। এখানে এসে আপনি ডাক্তারবাবুদের আমাদের দেখাবেন। যদি মনে করি আমরা যে আপনার একটা এক্সরে করা দরকার, তাহলে একটা এক্সরে করিয়ে নেব, বা পুরনো যদি এক্সরে প্রথম যখন আঘাত পেয়েছিলেন তার কোনো এক্সরে থাকে, সেই এক্সরে রিপোর্টটা নিয়ে চলে আসবেন, আমরা দেখে তারপর সেই অনুযায়ী কিন্তু আমরা ট্রিটমেন্ট করব। দেখবেন তাহলে ওই প্রবলেমটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আন্দাজে কোনো মানে ট্রিটমেন্ট করা যাবে না, বা ব্যথা হয়েছে ব্যথার ওষুধ আপনাকে খাইয়ে দিলাম, তাতে কিন্তু রোগটা সারবে না বা সমস্যাটা সারবে না। মাঝে মাঝেই কিন্তু তাহলে ব্যথাটা হতে থাকবে। এটা অনেকেরই হয় যে দীর্ঘদিন পুরনো একটা ব্যথা, সেটা ভুলেই গেছে মানুষ কবে চোট লেগেছিল, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে সেই জায়গায় কোনো কারণ নেই ব্যথা। কারণটা থাকে কি থাকে, যে সেই জায়গায় হয়তো একটা হেয়ার লাইন ফ্র্যাকচার সেই সময় হয়েছিল, সেটা হয়তো ঠিক হয়ে গেছে কিন্তু সেই জায়গাটা দুর্বল হয়ে আছে। বয়স বাড়ছে মানুষের এবং কাজের ধরনের থেকে সেই জায়গায় হয়তো চাপ পড়েছে বেশি, সেখানে আবার নতুন করে ব্যথা শুরু হয়ে গেছে। এরকম কিন্তু অনেক সিচুয়েশন থাকে যেগুলো আমরা ফেস করি, যেটার জন্য পেশেন্ট হয়তো বুঝতেই পারে না কেন, কিন্তু আমরা যখন তাদের সাথে কথা বলি, ইনভেস্টিগেশনস হয়, তখন কিন্তু বোঝা যায় যে কি কারণে সেই ব্যথাটা সৃষ্টি হয়েছে। একদম। তো তার জন্য কিন্তু যোগাযোগ করতে হবে। আপনাদের জন্য একটা সুখবর একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যেহেতু আপনি নদিয়া থেকে ফোন করলেন, নদিয়ার কৃষ্ণনগরে, মুর্শিদাবাদের বহরমপুরে এবং বাঁকুড়াতে এবারে কিন্তু ডক্টর বি শর্মা অনেকদিন পর যাচ্ছেন আপনাদের জন্য। তো নদিয়া, মুর্শিদাবাদ এবং যারা বাঁকুড়ার বন্ধুরা রয়েছেন তারা স্ক্রিনে দেবে আমাদের নাম্বার 9830235527 বা 37 অবশ্যই ফোন করতে পারেন। নতুন বন্ধু হন বা পুরনো বন্ধু হন, তো আপনারা কিন্তু অবশ্যই স্যারকে অবশ্যই দেখাতে পারেন আপনাদের সমস্যা। আর বাকি যে চেম্বারগুলো যেমন আছে অবশ্যই সেই চেম্বারগুলো কিন্তু তেমনই থাকবে। এবং আমাদের বোলপুর থেকেও যারা অনুষ্ঠান দেখছেন তারা বোলপুরের চেম্বার কিন্তু পাচ্ছেন। প্রত্যেকটা চেম্বারের জন্য বলবো কোথায় অ্যাড্রেস, কিভাবে যাব, কোথায় টিভির অনুষ্ঠানে তো বলা হলো না, টিভির অনুষ্ঠানে এত অ্যাড্রেস বিস্তারিতভাবে বলা সম্ভব নয়। হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করুন, যারা নাম্বার রিসিভ করবেন
তারা সুন্দরভাবে আপনাকে অ্যাড্রেস বুঝিয়ে দেবেন, ডেট বলে দেবেন, কোন ডক্টর যাচ্ছেন জানিয়ে দেবেন, কটা থেকে কটা পর্যন্ত চেম্বার জানিয়ে দেবেন, ভিজিট জানিয়ে দেবেন, মেডিসিন কিভাবে পাবেন, সবটা তারা আলোচনা করে দেবেন। তাই আমাদের নিজস্ব নাম্বার এনবিপি শেষে 27 বা 37, এই নাম্বারগুলো কিন্তু মোবাইলে সেভ করতে ভুলবেন না। আমরা আজকে একটু স্কিন এবং অবশ্যই আমাদের স্কিনের সৌন্দর্য নিয়ে আলোচনা করছি। তো পিগমেন্টেশন নিয়ে আলোচনা করলাম, পিগমেন্টেশনকে কিভাবে সরাবো আলোচনা করলাম। আমার হয়তো পিগমেন্টেশন নেই এবং আমি চাই আমার কোনোদিন পিগমেন্টেশন বা ফ্রেকলস না আসুক, তো তার জন্য কি আমার নিজের বাড়িতে বসে কিছু করণীয় উপায় রয়েছে? দেখুন, প্রথম কথা হচ্ছে স্কিন কেয়ার একটা বড় ব্যাপার। স্কিনের যত্ন কিন্তু আমাদের নিতে হবে। আমরা কিন্তু দেখবেন, আমরা যখন দেখি কারো কোনো একটা অসুখ বিসুখ হয়েছে, তখন কি বলি যে এইটার যত্ন নিতে হবে, এই অর্গানটার। ধরুন লিভারের কোনো সমস্যা হয়েছে, তখন আমরা বলি লিভারের যত্ন নিন। কিডনির সমস্যা হয়েছে, কিডনির যত্ন নিন। কিডনির ফাংশন ঠিক হচ্ছে না, তখন আমরা ওষুধ দিয়ে সেটা ফাংশন ঠিক করি। এরকম হার্ট হলেও তাই। প্রত্যেকটা অর্গানের যেমন হয়, আমাদের স্কিনও কিন্তু একটা কিন্তু শরীরের অর্গান, এবং এটা হচ্ছে লার্জেস্ট অর্গান, ঠিক আছে, শরীরের। আমাদের যে পুরো শরীরটাকে কিন্তু বাইরে থেকে একটা প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করছে আমাদের এই স্কিন। এই স্কিনের কিন্তু যত্ন নেওয়া প্রচন্ড প্রয়োজন। এমন নয় যে শুধু সুন্দর রাখার জন্য, হ্যাঁ, এটাকে হেলদি রাখার জন্য, স্বাস্থ্যকর রাখার জন্য কিন্তু আমাদের স্কিনটাকে আমাদের কিন্তু যত্ন নিতে হবে। এবার যত্নটা আমি নেব কিভাবে, এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে। দেখুন, সাধারণত আমরা চুলের জন্য শ্যাম্পু ইউজ করছি, গায়ে মাখার জন্য সাবান ইউজ করছি, এটা একটা কমন জিনিস। এখানেও কিন্তু একটু বুঝে শুনে ইউজ করা উচিত। আমাদের অতিরিক্ত মানে হার্শ কেমিক্যাল যুক্ত কিন্তু সোপ বা শ্যাম্পু ইউজ করা উচিত না, বিশেষ করে শ্যাম্পুটা। কারণ হচ্ছে শ্যাম্পুটা কিন্তু আমার চুলের যে কন্ডিশনটাকে ঠিক রাখার জন্য কিন্তু শ্যাম্পু একটা রোল প্লে করে। তার জন্য সেটা একটু বুঝে আমাদের করতে হবে। আর তার পাশাপাশি এবার মুখের স্কিন কিন্তু সবচেয়ে বেশি আমাদের কি বলবো, আমাদের ইমোশনের জায়গাটা। এবং দেখা গেছে যদি অনেকেই আছে কি হলো, গায়ে মাখার সাবানটাই মুখে মেখে নিল, কিন্তু এটা একেবারেই করা উচিত না। কারণ বিভিন্ন জায়গার স্কিনের টাইপ কিন্তু বিভিন্ন রকম, সব কিন্তু স্কিনের ধরন একই রকম নয়। সারা শরীরে যত স্কিন আছে সব কিন্তু একই রকম নয়। মুখের স্কিনটা কিন্তু খুব বেশি ডেলিকেট, আরও তার বেশি যত্ন নেওয়ার দরকার আছে, ঠিক আছে। তো এইখানে আমাদের কি করতে হবে, স্কিনটাকে ক্লিন করার জন্য আমাদের খুব ভালো কোয়ালিটির কিন্তু ফেস ওয়াশ ইউজ করতে হবে। সেটা কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আমি কোনো কেমিক্যাল ছাড়া কোনো প্রোডাক্ট, হার্বাল প্রোডাক্ট বা আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করতে পারি, তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। বা ধরুন মিনিমাম কেমিক্যালস যেখানে পাওয়া যায়, সবচেয়ে কম মাত্রায় যেখানে কেমিক্যালস থাকবে, যেটা আমার স্কিনটাকে ড্যামেজ করবে না, একটা সেনসিটিভ স্কিনেও যাতে লাগানো যায় এমন একটা প্রোডাক্ট আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, অবশ্যই সেটা ডিপেন্ড করবে, যার অয়েলি স্কিন তার ধরনটা আলাদা আলাদা হবে, যার নর্মাল স্কিন তার আলাদা হবে, যার ড্রাই স্কিন তার আলাদা হবে। এবং কি সিজন অনুযায়ী কিন্তু এগুলো চেঞ্জ হতে থাকে, কি দিয়ে আমি স্কিনটাকে ক্লিন করব। এর জন্যই সবসময় কিন্তু একজনের কি বলবো গাইডেন্সের মধ্যে থাকা উচিত। এটা গেল ফার্স্ট। এইবার হচ্ছে স্কিনটা তো আমি পরিষ্কার করলাম, তারপর কি দরকার, আমার স্কিনটাকে হাইড্রেটেড রাখতে হবে। মানে স্কিনের আর্দ্রতাটা এটা বজায় থাকতে হবে, স্কিনটা যাতে ড্রাই না হয়ে যায়। ড্রাই হয়ে গেলে স্কিনের প্রবলেম বেড়ে যায়, ঠিক আছে। যদি অয়েলি স্কিন থাকে সেখানে কিছু সমস্যা যেমন আসে, ড্রাই স্কিনে কিন্তু আরো বিভিন্ন রকমের নানা রকমের কিন্তু সমস্যা চলে আসে। তার জন্য এটাকে প্রোটেক্ট করার জন্য, আমার স্কিনের আর্দ্রতাটা প্রোটেক্ট করার জন্য স্কিনের ওপরে একটা প্রলেপ দিতে হবে। কিসের? ময়েশ্চারাইজারের। ময়েশ্চারাইজারটা কেমন হবে সেটাও কিন্তু ব্যক্তি বিশেষে কিন্তু পরিবর্তন হবে। যার ড্রাই স্কিন তার একরকম ময়েশ্চারাইজার হবে, যার অয়েলি স্কিন তার একরকম ময়েশ্চারাইজার হবে, যার নর্মাল স্কিন তার অন্যরকম ময়েশ্চারাইজার হবে। এবং সিজন অনুযায়ী কিন্তু জিনিসটা আবার চেঞ্জ হতে থাকবে। একটা উদাহরণ দিই, যাদের ধরুন নর্মাল স্কিন আছে, কিন্তু দেখা যাচ্ছে সেই সিজনটা তার হচ্ছে এখন শীতকাল চলে এসছে, তখন কিন্তু তার নর্মাল স্কিনটা কিছুটা ড্রাইয়ের দিকে যাবে। তাহলে আমার নর্মাল স্কিনের যেটা এত গরমকালে ইউজ করা হতো তার ধরনটা বদলে গিয়ে তখন কিন্তু আমি কি করব, নর্মাল স্কিনে হয়তো আমি দিলাম কি লোশন টাইপের একটা কিছু ইউজ করতে, তখন শীতকাল যেই চলে এলো তখন আমি ক্রিম বেসড কিছু একটা কিন্তু ইউজ করতে দিলাম ময়েশ্চারাইজার। তো এইভাবে করে কিন্তু এগুলো চেঞ্জ হতে থাকে। তার জন্যই একজন স্পেশালিস্ট বা একজন এক্সপার্টের পরামর্শ কিন্তু সবসময় নেওয়া উচিত।
এবার দুটোর ব্যাপারে পর এবার আমার তৃতীয় পার্টটা যেটা থাকে সেটা হচ্ছে কি মেইনলি স্কিনকে আমাদের নারিশ করতে হয়, মানে তাকে ফুড দিতে হয়। একদম আমরা ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনায় আবারও ফিরবো যে স্কিনেও ফুডের প্রয়োজনীয়তা রয়েছে। হ্যাঁ, অবশ্যই রয়েছে। যদি আপনি স্কিনকে দীর্ঘদিন ভালো রাখতে চান তাহলে এতটুকু তো আপনাকে করতেই হবে। কিভাবে করব সবটাই জেনে নেবো আমরা ডক্টর এস ভাদুরীর কাছ থেকে। তবে তার আগে একটু আপনাদের জানিয়ে রাখবো আমাদের চেম্বারগুলোর কথা। চেম্বার কিন্তু বহু জায়গায় রয়েছে এবং আপনাকে যত্ন সহকারে সেই চেম্বারের সম্বন্ধে জানতে হবে এবং যোগাযোগ করতে হবে। একটু বাইরের চেম্বারগুলো নিয়ে শুরু করি। বনগাঁয় আমাদের চেম্বার থাকে, ডক্টর এন ভট্টাচার্য কিন্তু থাকেন। ক্যানিং এর চেম্বারে ডক্টর আর দেখে আপনারা পেয়ে যাচ্ছেন। রায়গঞ্জে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। খড়গপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন মালদাতে ডক্টর এস ঘোষালকে। বহরমপুর এবং কৃষ্ণনগর চেম্বারে এবার কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, অর্থাৎ আমাদের চিফ মেডিকেল ডিরেক্টর, আমাদের সংস্থার ডিরেক্টর স্যার, সে কিন্তু এবারে যাচ্ছেন। পাশাপাশি আপনারা কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই চেম্বার রয়েছে আপনাদের জন্য কৃষ্ণনগর তো রয়েছে, আলিপুরদুয়ারে রয়েছে, আলিপুরদুয়ারেও কিন্তু থাকেন ডক্টর বি শর্মা, তার জন্য যোগাযোগ করতে হবে। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। আসানসোল চেম্বার ডক্টর বি শর্মা নিজে দেখেন। তো সেই অনুযায়ী আবারও কিন্তু আসানসোলে স্যার যাচ্ছেন। যারা আসানসোলের দিকের বন্ধুরা রয়েছেন চট করে কিন্তু যোগাযোগ করবেন। নর্থ বেঙ্গলে আমাদের শিলিগুড়িতে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল কিন্তু অবশ্যই চেম্বারটি দেখেন। মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর হলদিয়া পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। পেয়ে যাচ্ছেন বাঁকুড়া চেম্বারে এবারে ডক্টর বি শর্মাকে। গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পেয়ে যাচ্ছেন আরামবাগে ডক্টর এ হালদারকে। আগরতলা এবারে কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। কাকদ্বীপ চেম্বারে স্যারকে পাচ্ছেন, অর্থাৎ ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। পুরুলিয়া পাচ্ছেন ডক্টর এ হালদারকে। শিলচর চেম্বারে এবারে কিন্তু থাকছেন ডক্টর এস ভাদুরী। গুয়াহাটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। ঝাড়গ্রামে আমাদের চেম্বার আছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। দিল্লি চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। চেম্বার রয়েছে কলকাতায়, মধ্যমগ্রামে আমাদের হেড অফিস রয়েছে, এদিকে ল্যান্সটাউন হাজরাতে আমাদের হেড অফিস রয়েছে। অবশ্যই দুটি চেম্বারেই খুব গুরুত্বপূর্ণ, যেখানে ইচ্ছা সেখানেই আপনি যোগাযোগ করতে পারেন আপনার সুবিধা অনুযায়ী। এছাড়া হাতিবাগানে আমাদের চেম্বার রয়েছে, খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে, হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার দাসনগর এবং বেলুড়ে আমাদের চেম্বার রয়েছে। এবং অবশ্যই দক্ষিণ 24 পরগনার বন্ধুরা কিন্তু যোগাযোগ করতে পারেন আমতলাতে। প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় কিন্তু ডক্টর বি শর্মা নিজে কিন্তু সময় দিচ্ছেন। মাসে একটি শনি বা রবিবার চেম্বারে কিন্তু স্যারকে আপনারা কলকাতায় পাচ্ছেন। সেটা নিয়ে বিস্তারিত জানতে হলে 9830235527 বা 37 এই নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হচ্ছে। আমরা আলোচনা শুনছিলাম যে স্কিনেরও কিছু খাদ্যের প্রয়োজন। কি ধরনের খাদ্য? দেখুন, আমরা খাদ্য সারা শরীরের জন্যই আমাদের দরকার, এবং আমরা সেটা কি করি যে আমরা সেটা মুখ দিয়ে আমরা গ্রহণ করি এবং সারা শরীরে ওটা একটা প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু সারা শরীরে ব্লাডের মাধ্যমে ছড়িয়ে পড়ে, প্রত্যেকটা কোষে কোষে গিয়ে সেটা কাজ করে। এটা হচ্ছে আমি ইন্টারনালি যেটা করছি। তার পাশাপাশি স্কিনের জন্য এক্সট্রা করে কিন্তু আমাদের নিউট্রিশন বাইরে থেকে প্রোভাইড করা হয়। সেটা কি, এই যে নাইট ক্রিমটা বলা হয় না, নাইট ক্রিম হচ্ছে তেমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের স্কিনের রিপেয়ার করতে সাহায্য করে। ওটা হচ্ছে স্কিনের খাদ্য। আমাদের খাদ্য খাবার খাই কেন? যেহেতু আমাদের দেখুন খাদ্য খাবার খাই বেঁচে থাকার জন্য, কোনো রকম কাটা ছেঁড়া তার রিপেয়ার করার জন্য, গ্রোথের জন্য, এবং আমাদের বডির প্রপার ফাংশনিং এর জন্য। এই জন্য আমরা কিন্তু খাদ্য খাবার খাই। তেমনি স্কিনের জন্য যখন আমরা খাদ্য খাবারটা প্রয়োগ করছি, সেটার কি ফাংশন হচ্ছে, স্কিনকে আরো বেশি হেলদি করে তুলছে, স্কিনের মধ্যে গ্লো নিয়ে আসছে, স্কিনে যে বয়সের ছাপ আছে সেটাকে কিন্তু সরিয়ে দিচ্ছে, স্কিনের মধ্যে যে কালো দাগ আসতে চাইছিল সেটাকে কিন্তু রুখে দিচ্ছে। এরকম কিন্তু বিভিন্ন কারণ আছে যেইগুলো যত ক্ষয়ক্ষতি আমাদের স্কিনের মধ্যে হয় সেগুলো রিপেয়ার হয় কিন্তু এই যে আমরা নাইট ক্রিম বলছি সেই নাইট ক্রিমের মাধ্যমে। তাহলে নাইট ক্রিমে সেই সব জিনিসগুলো দরকার যেটা আমার স্কিনকে রিপেয়ার করবে, এবং আমাদের বডির পুরো বডির যত রিপেয়ার হয় সেটা রাত্রেবেলা যখন আমরা ঘুমিয়ে থাকি তখনই কিন্তু হয়, কারণ তখন আমাদের বডি রেস্টে থাকে, সবচেয়ে কম ফাংশন করে। ঠিক আছে, দুটা মানে হার্ট তখন কাজ করছে, লাংস কাজ করছে, ব্রেন কাজ করছে, এগুলোই মেনলি কাজ করে। আমরা যেই নিজের থেকে যে কাজগুলো করি সেগুলো কিন্তু তখন করা হয় না, তার জন্য তখন রেস্ট পায় এবং তখনই কিন্তু খুব ভালোভাবে রিপেয়ারের কাজটা হয়। এই জন্য স্কিনের রিপেয়ারের জন্য কিন্তু নাইট ক্রিম,
সেই নাইট ক্রিম কিন্তু আমাদের লাগাতে হবে, এবং তার মধ্যে যাতে সেই ইনগ্রেডিয়েন্টস থাকে, সেই পদার্থগুলো থাকে যেগুলো আমার স্কিনকে রিপেয়ার করতে পারবে। একদম। আর এই সবটা কিন্তু আপনি টিভির মাধ্যমে একটা সাজেশন পাচ্ছেন, তবে আপনার জন্য ঠিক কোন প্রোডাক্টটা প্রযোজ্য, আপনার স্কিন টাইপ অনুযায়ী ঠিক কি আপনাকে নির্বাচন করতে হবে, সবটা কিন্তু জানার প্রয়োজনীয়তা রয়েছে। এটা খুব বাস্তব সত্য। শুধুমাত্র নিজেদের প্রোডাক্ট বিক্রির জন্য এই কথাটা যে আমরা বলছি তা কিন্তু একদমই নয়। এটা কিন্তু অবশ্যই খুব সত্য একটি ঘটনা, এবং যারা স্কিন টাইপ অনুযায়ী নিজের সিটিএম অর্থাৎ ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং বা সানস্ক্রিনকে নির্বাচন করেন, তাদের স্কিন দীর্ঘদিন সুন্দর থাকবে, এটা কিন্তু প্রমাণিত সত্য। আমি ডক্টর এস ভাদুরী থেকে ঠিক এই বিষয়টাই জানতে পারবো যে স্কিন টাইপকে বুঝে নেওয়া এবং স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট নির্বাচন করা, এরও কি একটা সত্যি প্রয়োজনীয়তা রয়েছে, এবং সেই হেল্পটা কি আপনার থেকে আমরা পাচ্ছি? হ্যাঁ, অবশ্যই। এটা কিন্তু একটা বড় ব্যাপার। দেখুন, আমরা স্কিনগুলোকে অনেক ভাগে ভাগ করতে পারি, স্কিনের টাইপটাকে। ঠিক আছে, প্রথম আমি বলবো যে নর্মাল স্কিন। নর্মাল স্কিন মানে যেখানে অয়েলের আর ড্রাইনেসের একটা কম্বিনেশন হয়ে সেটা ব্যালেন্স থাকবে, মানে নর্মাল, সব কিছু ঠিকঠাক আছে। তার থেকে আরেকটা এগিয়ে গেলে আমি দেখবো যে কি অয়েলি স্কিন, মানে যেখানে স্কিনের মধ্যে তেলের মাত্রাটা অনেক বেশি থাকে, খুব তেলে থাকে স্কিনটা। আবার যখন নর্মাল থেকে কমে গেল, আমরা কি বলবো, সেটাকে ড্রাই বলবো। তাহলে 3 রকম পেলাম। এবার চতুর্থ একটা আছে, যেটা হচ্ছে কম্বিনেশন স্কিন। কম্বিনেশন স্কিন মানে না নর্মাল, না অয়েলি, না ড্রাই। কোনো পার্টে দেখা যাবে খুব বেশি ড্রাই হয়ে যাচ্ছে, কোনো পার্টে দেখা যাবে খুব বেশি অয়েলি, এরকম একটা কম্বিনেশন, সেটাকে আমরা বলছি কম্বিনেশন স্কিন। এবং ফিফথ যেটাকে বলবো, যে সেটাকেও একটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, সেটাকে হচ্ছে খুব সেনসিটিভ স্কিন। কিছু স্কিন আছে দেখবেন বাইরে গেলেই লাল হয়ে যাচ্ছে, কিছু স্কিনে এরকম হয় কিছু লাগালেই জ্বালা করছে, কিছু লাগালেই র্যাশ উঠে যাচ্ছে। তো এই যে ধরনের স্কিন যাদের আছে তাদের কিন্তু সেনসিটিভ স্কিন, সেটা যেরকমই হোক, সেটা অয়েলি হোক, ড্রাই হোক, বা ধরুন নর্মাল হোক, কিন্তু সেনসিটিভ, হাইপার সেনসিটিভ, মানে কোনো কিছু লাগালে তার সহ্যই হয় না। ঠিক আছে, তো এই যে সেনসিটিভ স্কিন, তাহলে এটাকে আমাদের ঠিক করতে যখন হবে, নর্মাল স্কিনে কনভার্ট করতে হবে, তাহলে তার কিন্তু কিছু পদ্ধতিও থাকবে। তো এইভাবে এই যে সবগুলো স্কিনের যে টাইপ, সেগুলোকে আমরা চেষ্টা করতে হবে নর্মালে আনতে। যখনই নর্মালে আনবেন তখন কিন্তু তার ফাংশন গুলো সবচেয়ে সুন্দর হবে। আর এই পরামর্শ বা এর গাইডেন্স বা এর পদ্ধতি কিন্তু সব আপনারা লাইলিগেন্স এলে পেয়ে যাবেন। একদম ঠিক এই পদ্ধতি বা এই গাইডেন্স গুলো নিয়ে আপনাদের জন্য আমরা কিন্তু আলোচনা করছি। পরবর্তী এপিসোড গুলোর দিকে নজর রাখুন, এই বিষয়ে আমরা সবটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে এই মুহূর্তে যারা পৌঁছে গিয়েছিলেন এনবিপি ইউনানি আরবুদ রিসার্চ সেন্টারে, তারা ঠিক কতটা ভালো আছে সেই বিষয়টা একটু শুনবো, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। দাদা, কি নাম আপনার? উত্তম প্রামাণিক, কোথায় বাড়ি আপনার? শ্যামপুর, গাজীপুর। আচ্ছা, আপনি আমাদের এখানে ঠিকানাটা কি করে পেলেন? আমি শুয়েছিলাম, আমার হাত পা পড়ে গেছিল, আমি টিভি দেখতে দেখতে চ্যানেলে দেখে আমি যোগাযোগ করি। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার কোমরে আর কাঁধের হাড় সরে গিয়েছিল। আচ্ছা, তো আপনার প্রচন্ড ব্যথা ছিল? প্রচন্ড ব্যথা, উঠতেই পারছিলাম না, আমি বিছানা সজ্জা হয়ে গিয়ে। আমি তো শুনলাম নাকি আপনি লাঠি নিয়ে এসেছিলেন শ্যামপুর চেম্বারে, আজকে আপনি হেঁটে এসেছেন, কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে, মন খুব ভালো। কোনো ব্যথা যন্ত্রণা কিছু নেই তো? না না না। আচ্ছা, তা আপনার এখন ব্যথা যন্ত্রণা ভালো আছে? আচ্ছা, তা আপনি এখন কি বলতে চান বাকি দর্শক বন্ধুদেরকে? আমি যেমন সুস্থ হয়েছি, এবার আপনারাও আসুন, এসে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে আপনারাও সুস্থ থাকুন, এটাই কামনা করব। এনবিপি ইউনানি আরবুদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। এবং আপনাদের জন্য আমরা এই এপিসোডগুলোতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি। আপনার ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ নিয়ে আমরা আলোচনা করি, পাশাপাশি আপনার স্কিন বা আপনার হেয়ার নিয়ে আমরা কিন্তু আলোচনা করি। তো সব বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরি, যাতে বাড়িতে বসে আপনি আপনার সচেতনতাকে বাড়াতে পারেন, আপনি বিষয়গুলো সম্পর্কে জ্ঞান সঞ্চয় করতে পারেন, এবং আপনার সমস্যাটাকে চিহ্নিত করে আপনি সমস্যা থেকে নিজেকে বের করে এনে একটা সুন্দর সুস্থ জীবন আপনি লাভ করতে পারেন। আজকে এরকম কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আরবুদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ভাদুরী। আরো একবার স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত।
পাশাপাশি আমরা আপনাদের জন্য কথা দিয়েছিলাম যে পুজো যেখানে আসন্ন সেখানে স্কিন এবং হেয়ার নিয়ে আমরা কথা বলবো, কিভাবে আপনি আপনার স্কিনকে ভালো রাখবেন, কিভাবে আপনার চুলের যত্ন নেবেন, সব দিকটা আপনাদের সামনে তুলে ধরবো। কেন তুলে ধরবো? কারণ এখন এনবিপি একটু বেশি করে আপনাদের জন্য ভাবছে স্কিন এবং হেয়ার নিয়ে, আর সে কারণে কিন্তু লা এলিগেন্স এই নতুন একটি বিভাগকে আপনাদের সামনে এনেছেন আমাদের সংস্থা ডিরেক্টর ডক্টর বি শর্মা, এবং অবশ্যই সেই বিভাগটির দায়িত্বে কিন্তু রয়েছেন ডক্টর এস ভাদুরী, এবং স্যারকে যেখানে পেয়ে গিয়েছি স্কিন নিয়ে তো আলোচনা চলছে এবং চলবে। তবে পাশাপাশি আপনাদের সাথেও আমরা একটু কথা বলে নেবো। কে আছেন স্যার আগে একটু দেখে নিই, তারপর আমরা আলোচনায় আসছি। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি বলছি যে আমার স্কিনটা না ড্রাই, এটা কি হিমালয় ফেস ওয়াশ মুখে দেওয়া কোনো যায়? কোম্পানির নাম প্লিজ নেবেন না, আপনি আগে বলুন কোথায় থাকেন। আমি মল্লিকপুর থাকি। মল্লিকপুর? হ্যাঁ, কোন জেলা? আমি মল্লিকপুর 24 পরগনা জেলা। আচ্ছা আচ্ছা, এবার বলুন আপনার স্কিনটা ড্রাই, এবং ড্রাই স্কিনের জন্য আপনার কি কিছু স্কিনে প্রবলেম হচ্ছে? না, স্কিনের প্রবলেম মানে কি আমি মুখে সাবান তো দিই না, হিমালয় ফেস ওয়াশ দিই, ওটা কি দেওয়া যাবে? আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলছি, কোনো কোম্পানির নাম দিয়ে বলবেন না, ঠিক আছে? আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কি ধরনের ফেস ওয়াশ আপনার ইউজ করতে হবে। দেখুন, যাদের ড্রাই স্কিন তারা যদি কোনো জেল বেসড কোনো কি বলে ফেস ওয়াশ ইউজ করে, তাহলে কিন্তু ওটা আরো ড্রাই হয়ে যাবে। আমাদের দেখবেন অনেক প্রোডাক্টে দেখা যায় যে নিম থাকে, ঠিক আছে? নিম দিয়ে তৈরি কিছু ফেস ওয়াশ রয়েছে, দেখবেন সেগুলো কিন্তু জেনারেলি ইউজড হয় অ্যাকনের জন্য। অ্যাকনে বা ব্রণ যাদের আছে তাদের জন্য ইউজ হয়। ওটা কেন ইউজ হয়? কারণ হচ্ছে যাদের ব্রণ হয় তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তাদের কিন্তু গালের স্কিনটা খুব বেশি তেলতেলে, এবং তেলতেলে থাকার কারণে ব্রণটা বেশি হয়। তার জন্য সেই তেলের যে পরিমাণটা যদি কমিয়ে আনতে হয়, তাহলে জেল বেসড কিছু ফেস ওয়াশ ইউজ করতে হবে। এবং সেই জন্য যেহেতু অ্যাকনের জন্য, ব্রণর জন্য, তার জন্যই কিন্তু নিম থাকে তার মধ্যে, ঠিক আছে? তো ওটা কিন্তু একটা কি বলবো অ্যান্টিব্যাকটেরিয়াল এফেক্ট থাকে। তো তাই জন্যই বলছি যে আপনার চয়েস কি করতে হবে সেটা ডিপেন্ড করবে আপনার স্কিন টাইপের ওপরে। আপনার ড্রাই স্কিনে কখনোই জেল বেসড কিছু আপনি লাগাতে পারবেন না। এবার আপনাকে বলে দিই, আমাদের কাছে লা এলিগেন্সে কিন্তু আপনার স্কিন অনুযায়ী প্রোডাক্ট রয়েছে, যার মধ্যে এমন পার্সেন্টেজে কিছু মেডিসিন অ্যাপ্লাই করা আছে, সেগুলো আয়ুর্বেদিক মেডিসিন, যেটা আপনার ড্রাই স্কিনে লাগালেও আপনার স্কিনটা ড্রাই হবে না। বুঝতে পেরেছেন আমি কি বললাম? তো তার মানে সেই ধরনের জিনিসটা আপনার লাগাতে হবে। যদি আপনার আমাদের কোনো হেল্পের দরকার হয়, আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, এসে দেখিয়ে নিন। আর যদি মনে করেন না আপনি বাড়িতেই ইউজ করার এই কিটটা দরকার, একটা সেট রয়েছে আমাদের, সেখানে ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং আর নারিশিং, এই যে 4টে জিনিস দরকার হয়, সবগুলো নিয়ে একটা কিট আছে। তো এই কিটটা আপনি বাড়িতে নিয়ে গিয়েও কিন্তু প্রোডাক্টগুলো ইউজ করতে পারবেন। আমাদের অনলাইনে মানে আমাদের কাছে ফোন করলে আমরা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু আপনার বাড়িতে পৌঁছে দেবো। কিন্তু আমাদের একটা কথা, জাস্ট প্রোডাক্টটা চাইলে হবে না, আপনার কি টাইপের স্কিন সেটা কিন্তু আমাদের সঠিকভাবে জানাতে হবে। হোয়াটসঅ্যাপে সেটা লিখে জানান, সেই অনুযায়ী কিন্তু আপনাকে প্রোডাক্টটা আমরা দেবো। একদম। এই যে স্কিন নিয়ে আমাদের এত চিন্তা থাকে ডাক্তারবাবু, এবং আমার স্কিনটা যেন ভালো থাকে, আমার স্কিনটা যেন সুন্দর থাকে, অবশ্যই ভাবনার চিন্তাটা ভালো। কেন আপনি ভাববেন না? আপনার স্কিন যেটা ঈশ্বর আপনাকে দিয়েছেন, এবং সেটা যত্ন করার দায়িত্বও কিন্তু ঈশ্বর আপনার হাতেই তুলে দিয়েছেন, এবং এই দায়িত্বটাকে যদি আমরা বুঝতে না পারি, চিনতে না পারি, তার জন্য কিন্তু অবশ্যই এনবিপি রয়েছে, লা এলিগেন্স রয়েছে, অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছে, তাদের কাছ থেকে আমরা বুঝে নেব। কিন্তু আমাদের অনেকেরই মনে একটা ধারণা থাকে যে স্কিনকে ভালো রাখার জন্য কি খুব দামি দামি কিছু খাবার পত্রই আমাকে খেতে হবে, নাকি খুব সাধারণ কিছু খাবারের মধ্যে থেকেও আমরা দীর্ঘদিন স্কিনকে ভালো রাখতে পারি? কি ধরনের খাদ্য খাবারের সাথে নিজেকে যুক্ত রাখবো, কি ধরনের খাবার থেকে নিজেকে দূরে রাখবো, সব বিষয়গুলো আজকে স্যারের থেকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। তবে তার আগে দেখবো কে আছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? সন্তোষ রাজ বলছিলাম। কোথা থেকে? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছিলাম। বারাসাত থেকে বলছেন, কি সমস্যা? সমস্যা বলতে গেলে আমার মানে এই যে করেন ঠান্ডা লেগে মানে চোখটা পুরো মানে যেরকম জুড়ে যায় না, সেরকমই হচ্ছে।
আচ্ছা, চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, চোখটা বন্ধ ঠান্ডা মানে লেগে ফুলে গেছে। গেছে, চোখ ফুলেছে? ফুটে যায়নি, সকালে উঠলে ওই যে সমস্যা, চোখটা বন্ধ হয়ে যায়, ওরকমই সমস্যা। আবার মানে এই টাইমটা হলে ঠিক হয়ে যায়। না না, বন্ধ হয়ে যায় মানে কি, সেখানে কি পিছুটি কাটছে নাকি? হ্যাঁ, পিছুটি কাটছে, কাটছে হচ্ছে। হ্যাঁ, আপনার ঠান্ডা লেগেছে তো আপনার প্রথম কথা হচ্ছে যে আপনার এই ঠান্ডা লাগানোর যে ব্যাপারটা, যে কারণে ঠান্ডা লেগেছে সেটাকে কিন্তু আপনার অ্যাভয়েড করতে হবে। যদি বর্ষায় ভিজে গিয়ে থাকেন তাহলে ওটা করবেন না, বা ধরুন আপনার ভেজা জামা কাপড়ের মধ্যে রয়ে গেছেন অনেকক্ষণ ধরে, সেটা করবেন না, বা ধরুন এসিতে থাকছেন তার জন্য ঠান্ডা লেগেছে, গরম থেকে এসেই এসিতে ঢুকে গেছেন, সেটা অ্যাভয়েড করুন। এইভাবে করে কিন্তু আপনার মেনটেন করতে হবে প্রথম। দ্বিতীয়ত, যদি এখনো আপনার ঠান্ডা লেগে থাকে আর এই যে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, পিছুটি কাটছে বলছেন, এগুলোর জন্য একবার এসে আমাদের দেখাতে হবে। এটা কিন্তু ওভার টেলিফোন আপনাকে কোনো সাজেশন দেওয়া যাবে না, কারণ এর জন্য মেডিসিনের দরকার। সেই মেডিসিন আপনাকে দেখে, সামনাসামনি দেখে, তারপরে আমাদের নিজেদের যে মেডিসিন আমরা অ্যাপ্লাই করি পেশেন্টের উপরে, সেই মেডিসিনের প্রেসক্রিপশনে কিন্তু করা হবে। একদম। আমরা একদম আলোচনায় চলে যাব যে কি ধরনের খাদ্য খাবারের সাথে নিজেকে যুক্ত রাখলে আমাদের স্কিন দীর্ঘদিন ভালো দেখুন, থাকবে। আপনি একটা কথা বললেন যে খুব দামি খাবার খেতে হবে নাকি, অনেকের যেটা ধারণা থাকে, বরঞ্চ আমি এখানে বলবো বেশি দামি খাবার খেলেই স্কিন ড্যামেজ হয়। আমি তার উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরুন আপনি পিৎজা খাচ্ছেন, বার্গার খাচ্ছেন, ফাস্ট ফুড খাচ্ছেন, এগুলো যথেষ্ট কস্টলি। একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খেলে আরো কস্টলি হয়ে যায়। তো এগুলো এত দামি দামি খাবার আপনার খাবার দরকার নেই। খুব সাদামাটা খাবার খেতে হবে। সেটা হচ্ছে কি, আপনার যে ভেজিটেবলস আছে, গ্রিন ভেজিটেবলস, ধরুন পালং শাক, পালং শাক খুব ভালো স্কিনের জন্য কিন্তু কাজ করবে। তারপরে মাথায় রাখতে হবে কি জিনিস আমার শরীরে ঢুকতে হবে, বিভিন্ন ধরনের ভেজিটেবলস প্রথম, এবং তার পাশাপাশি হচ্ছে ফ্রুটস। এবার কোনটা খাবো কোনো নিয়ম করতে হবে না, কারণ অত কিছু করতে গেলে আপনি মাথায় রাখতে পারবেন না, কারণ আপনি অনেক কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখছেন। নিজের খাবারের জন্য ধরনটা শুধু বুঝে নিন। প্রথম কথা, আপনি শাক সবজি খাবেন, মানে গ্রিন ভেজিটেবলস, মানে শাক যেগুলো বলি সেগুলো খাবেন। তার মধ্যে পালং কিন্তু খুব ভালো স্কিনের জন্য কাজ করে, এটা হচ্ছে একটা দিলাম। দ্বিতীয় ব্যাপারটা যেটা আরেকটা বলছি, যে আপনার ভেজিটেবলসের মধ্যে আপনি রাখবেন একটা স্যালাড, সবসময় রাখার চেষ্টা করবেন, যার মধ্যে টমেটো, গাজর এবং শসা, তার সাথে হচ্ছে অনিয়ন, এই চারটে জিনিস কিন্তু অবশ্যই রাখবেন। এই চারটে জিনিস দিয়ে একটা স্যালাড, সেটা যতটা খেতে পারেন আপনি খাবেন, তাতে কিন্তু আপনার স্কিনেরও ভালো হবে প্রচন্ডভাবে, এবং অন্য যে শারীরিক যদি কোনো সমস্যা থাকে তাতেও কিন্তু উপকার পাবে। তো এটা নিয়ে একেবারে মানে আমরা কি করি, অনেক দামি জিনিস খেয়ে ফেলি, কিন্তু যেটা আসল দরকার আমার, যেটা আমি স্কিনের ক্রিমের ব্যাপারে বলছিলাম, যে নাইট ক্রিম অনেকেই তৈরি করে, কিন্তু আমার স্কিনে যেটা দরকার সেই জিনিসগুলো সেই ক্রিমের মধ্যে আছে তো, এটা আমার জেনে নিতে হবে। তো তেমনি আমার খাদ্য খাবারের মধ্যে সেই খাবারগুলো আছে তো, যেগুলো আমার স্কিনকে ভালো রাখবে। তাহলে কি হলো, আপনি স্যালাড খাবেন, রেগুলার স্যালাড খাবেন, যতটা বেশি পরিমাণে পারবেন ততটাই ভালো আপনার এটার জন্য, শরীরের জন্য, স্কিনের জন্য। তার পাশাপাশি কি ভেজিটেবলস ভ্যারাইটিস খাবেন, যত রকম আছে সব ঘুরিয়ে ফিরিয়ে 3-4 দিন অন্তর অন্তর করে ঘুরিয়ে আপনি বিভিন্ন রকমের খাবেন, ভেজিটেবলস খাবেন। হ্যাঁ, অবশ্যই যদি কারো কোনো ভেজিটেবলস বা ফ্রুটসের মধ্যে অ্যালার্জি থেকে থাকে, সেই আইটেমটাকে আপনি অবশ্যই অ্যাভয়েড করবেন, ঠিক আছে? আর তার পাশাপাশি কি হচ্ছে, ফ্রুটস আপনি কোনগুলো খাবেন, বিশেষ করে খাবেন যেগুলোতে রস আছে, রসালো ফ্রুটস যেগুলো আছে সেগুলো কিন্তু স্কিনের জন্য খুব ভালো হয়। যেমন ধরুন আপনি কিউই খেতে পারেন, তার সাথে সাথে ধরুন আপনি গ্রেপস খাচ্ছেন, তার সাথে পমগ্রেনেট খাচ্ছেন, মানে ওই যে ডালিম যেটা বেদানা বলে, সেটা খাচ্ছেন। তারপরে হচ্ছে খুব ভালো সেটা হচ্ছে অরেঞ্জ, মানে আপনি কমলা লেবু খান বা বাতাবি লেবু খান, বা ধরুন আপনি মৌসম্বি লেবু খান, যেটা যে সিজনে পাওয়া যায় বেশি করে খান, কারণ এতে ভিটামিন সি খুব বেশি মাত্রায় আছে। এটা আপনার কিন্তু স্কিনের কোয়ালিটি খুব সুন্দর করবে। মানে আমাদের প্রত্যেকদিন একটা লেবু খাওয়া উচিত, সেটা যে প্রকারেরই হোক না কেন। হ্যাঁ, অবশ্যই একটার জায়গায় আপনি 3-4টে খেলেও কোনো ক্ষতি নেই। ভিটামিন সি এমন একটা, যদি আপনার শরীরে আপনি বেশি খেয়ে ফেলেন, ও স্টোর করে রাখবে না, ও কিন্তু বের করে দেবে। আর ভিটামিন সিটা স্টোরড হয় না বডিতে, যেহেতু তার জন্য ওটা রেগুলার খেতে হয়, রোজ খেতে হয়। তো এইভাবে যদি আপনি মেনটেন করতে পারেন, দেখবেন আপনি এমনিতেই ভালো থাকবেন, স্কিন খুব ভালো থাকবে। আর মানে কি ফুড দরকার স্কিনের জন্য, সেটা আমি
এই একদম। জিনিসগুলো দরকার। অবশ্যই অবশ্যই, মানে প্রত্যেক দিন একটা করে ফল খাওয়ার প্রয়োজনীয়তা তো মিনিমাম আপনার রয়েছে। তো পিৎজা, বার্গার, চাউমিন, রোল, মোমো এগুলো কি খাবো না? নিশ্চয়ই খাবো, শখে খাবো, মাসে একবার বা দুবার খাবো। আর সেই পয়সাটাকে সঞ্চয় করে প্রত্যেকদিন সেই পয়সা আমরা যদি একটু ফল কিনে খেতে পারি, এটাকে যদি অভ্যাসে রাখতে পারি, সেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। কে আছেন? নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে অশোক দে বলছি। পশ্চিম মেদিনীপুর, বলুন কি সমস্যা আছে? ডাক্তারবাবু, আমার খাবার খাওয়ার পরে মাঝে মাঝে পেটে ব্যথা হয় যখন তখন। আচ্ছা, আপনি কি খুব রিচ খাবার খান? হ্যাঁ, একটু রিচ খাবার খাই। আচ্ছা, আর কটার সময় খান? লাঞ্চ করেন কটায়, ব্রেকফাস্ট করেন কটায়, ডিনার করেন কটায়? ওটা একটু লেট হয়ে যায়, কারণ আমি অফিসের কাজে একটু ব্যস্ত থাকি, তো একটু টাইম টেবিলটা ঠিক মতো মেনটেন হয় না। আচ্ছা, আর রাতে ঘুম ঠিক মতো হয়? হ্যাঁ, কখনো কখনো ঠিক মতো হয়, কখনো কখনো আবার হয় না। আচ্ছা, আপনি শুনতে থাকুন, বলছি। হুম। দেখুন, এই যে আপনার যে রিচ খাওয়া, এইটাই কিন্তু আপনার একটা গন্ডগোলের জায়গা। ঠিক আছে? কেন আমরা বাইরের খাবারও কেন খেতে না করি? কারণ প্রথম কথা হচ্ছে, ওরা যে তেল দিয়ে বানায় সেগুলো হেলদি হয় না প্রথমে। তারপরে কি হয়, প্রিজার্ভ করা থাকে অনেক দিনের জন্য, একটা জিনিস বানিয়ে রাখে, সেটার থেকে নিয়ে নিয়ে আবার ডেলি একটা কিছু করে নতুন একটা আইটেম তৈরি করছে। ওটা কতদিনের কি আমরা কিন্তু কোনো সময় ইনভেস্টিগেশন তো করতে যেতে পারবো না। আমাদের সামনে প্লেটে সাজিয়ে যেটা সুন্দর করে দিচ্ছে, আমরা ওটাই প্রাণ ভরে খেয়ে নিচ্ছি। টেস্টের জন্য, কোয়ালিটির জন্য খাই না, আমরা টেস্টের জন্য খাই। যে কোনো খাবারটা কতটা হাইজেনিক বা কতটা হেলদি, আমরা ওগুলো দেখে খাই না, আমরা খাই টেস্ট ভালো লেগেছে বলে। ঠিক আছে? এবার আপনার যে এই যে স্পাইসি খাবার বা এত বেশি অয়েলি খাবার খাচ্ছেন, প্রথম কথা সেটাকে আপনার কমাতে হবে। একদম অল্প তেলে খাবার খেতে হবে। যদি বাড়ির খাবার খাচ্ছেন, তাহলে ভালো কোয়ালিটির তেল এনে খাবেন। আমাদের এই এরিয়ার জন্য, মানে ধরুন আমাদের কি বলবো, পশ্চিমবঙ্গের এলাকার জন্য কিন্তু সরষের তেলটাই সবচেয়ে বেশি খাওয়া হয়, আর এটাই কিন্তু সবচেয়ে বেশি হেলদি অন্য কোনো রিফাইন তেলের থেকে। এটা গেল। দ্বিতীয়ত, আপনার টাইম একটা বড় ফ্যাক্টর। আমাদের আয়ুর্বেদ মতে বলা হচ্ছে যে আমাদের সবচেয়ে মানে জঠাগ্নি বলা হয়, মানে আমাদের যে পেটের যে একটা ফায়ার থাকে, আগুন, যেটাকে ডাইজেস্টিভ ফায়ার বলা হয়, মানে হজম শক্তি। হজম শক্তি সবচেয়ে বেশি থাকে আমাদের দুপুরবেলা, যখন সূর্য মাথার ওপর থাকে, বেলা 12টা 1টা, এই টাইমটা। যদি আপনি এই টাইমটা খেতে পারেন, তাহলে দেখবেন আপনার খাবারগুলো ঠিক মতো হজম হচ্ছে। হজম হলে সেখানে দেখবেন আপনার কিন্তু অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যাটা আসবে না, আর আপনার যেটা হেলথে প্রবলেম হচ্ছে এটা আসবে না। আরেকটা কি, রাত্রের ডিনারটা যতটা পারবেন তাড়াতাড়ি খাবেন। জল বেশি পরিমাণে খাবেন, খাবার আগে পরে আধ ঘন্টা কোনো জল খাবেন না। আর রাতের ঘুমটা যাতে একদম নিশ্চিন্তভাবে ঘুমোতে পারেন, বেশি টাইম নিয়ে ঘুমোতে পারেন, সেটা মাথায় রাখবেন। এইভাবে করলে দেখবেন আপনার প্রবলেমটা কিন্তু আস্তে আস্তে ঠিক হতে থাকবে। একদম। আর পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কালীঘাট থেকে শামিম বলছি। আচ্ছা, কার সমস্যা? আমার সমস্যাটা হলো, আমার মুখে প্রচুর ব্রণ বেরিয়ে যাচ্ছে। হুম। ব্রণ বেরিয়ে যাওয়ার পরে কালো স্পট দাগ হয়ে যাচ্ছে। আচ্ছা। বয়স কত? 25। 25। আচ্ছা, আর আপনার কি পিরিয়ডস ঠিক মতো হয়? না, হয় না। পিরিয়ডস এর গন্ডগোল আছে। ঠিক আছে, হ্যাঁ, আপনি শুনতে থাকুন, আমি বলছি। হুম। দেখুন, এই যে মহিলাদের ক্ষেত্রে, সেটা অল্প বয়সী হোক বা বেশি বয়সী হোক, মহিলাদের যে ব্রণ হওয়ার একটা বড় কারণ হচ্ছে পিরিয়ডস এর গন্ডগোল, বা দেখা যাচ্ছে কারো পিসিওডির সমস্যা। এই পিসিওডির সমস্যা, বা ধরুন একটু বেশি বয়সে কোনো হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, পিরিয়ডস ঠিক মতো হচ্ছে না, সেসব ক্ষেত্রেও দেখা গেছে কিন্তু আমাদের এই ব্রণগুলো বেশি বেশি করে ওঠে। এবং ব্রণ দেখবেন মেয়েদের কিন্তু এই মানে বিভিন্ন বয়সে ওঠে। পুরুষদের ক্ষেত্রে অল্প বয়সী ছেলেদের ওঠে, তারপরে আস্তে আস্তে ওটা কমে যায়। কিন্তু মহিলাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একটু ধরুন 35-40 হয়ে গেছে, তখন হঠাৎ করে ব্রণ হয়েছে। কারণ সেই সময় অনেক সময় হরমোনাল চেঞ্জেস আসে মেয়েদের মধ্যে, এবং তখন কিন্তু এই প্রবলেমগুলো আসে। বাচ্চা মেয়েদেরও অনেক সময় দেখা যায় পিসিওডির সমস্যা আছে, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, সেক্ষেত্রে দেখা যায় তাদের কিন্তু ব্রণ সংখ্যাটা খুব বেড়ে যায় অতিরিক্ত মাত্রায়। এই 25 বছর বয়সে কিন্তু আপনার সেরকমই একটা সমস্যা কিছু আছে। আপনি কি করবেন, প্রথম কথা, আমাদের যে প্রোডাক্টটা আছে ওটা নিয়ে ইউজ করুন, ওই যে কিটটা বললাম, ঠিক আছে? তাহলে আপনার স্কিনটা মেনটেন হবে, এই ব্রণটা আর চট করে বাড়বে না। দ্বিতীয়ত, এটাকে যদি আপনি কমিয়ে ফেলতে চান পার্মানেন্টলি, আর কালো দাগটাকে যদি ওঠাতে চান, তাহলে একবার আমাদের লায়াল এজেন্সি আসতে হবে, হেল্পলাইন নাম্বারে কল করে নিন,
কবে আসতে পারছেন, সেখানে এসে তার কিছু ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টগুলো করালে ব্রণ যে বেরানোটা এটাই আস্তে 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 কিন্তু কমে যাবে, এবং তার সাথে সাথে কি হবে, এই কালো দাগগুলো আস্তে আস্তে মিটতে থাকবে। একদম। যেহেতু কালীঘাট থেকে ফোন করেছিলে, সেখানে বলবো হাজরায় কিন্তু আমাদের চেম্বার রয়েছে, একেবারে শিশুমঙ্গল হসপিটালের অপোজিটেই কিন্তু আমাদের চেম্বার। তো যারা সাউথের দিকের বন্ধুরা রয়েছেন তারা হাজরা চেম্বারে অনায়াসে যোগাযোগ করতে পারেন। নর্থের দিকে মধ্যমগ্রাম চৌমাথার কাছে কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া হাতিবাগানে আমাদের চেম্বার রয়েছে, খিদিরপুরে কিন্তু আমাদের চেম্বার রয়েছে। যারা হাওড়ার দিকের বন্ধুরা তারা শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে কিন্তু চেম্বার পাচ্ছেন। বিস্তারিত অ্যাড্রেস জানতে হলে স্ক্রিনে দেওয়া আমাদের হেল্পলাইন নাম্বারে অবশ্যই ফোন করতে হচ্ছে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় প্রত্যেক বৃহস্পতিবার করে ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এছাড়া জেলায় কিন্তু রয়েছে আমাদের প্রচুর চেম্বার। আরো একবার একটু জানিয়ে রাখবো আপনাদেরকে, যারা বনগাঁর দিকের বন্ধুরা রয়েছেন তারা ডক্টর এন ভট্টাচার্যকে কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন। ক্যানিং এর ডক্টর আর দেখে পাচ্ছেন, রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, খড়গপুরে আমাদের কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, মালদায় ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বহরমপুর এবং কৃষ্ণনগর চেম্বারে এবারে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কোচবিহারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আলিপুরদুয়ারেও স্যার থাকছেন অর্থাৎ ডক্টর বি শর্মা পেয়ে যাচ্ছেন, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, হেরিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেছেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা হলদিয়া চেম্বারে ডক্টর এ হালদারকে, বর্ধমানে চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়ায় পাচ্ছেন এবার ডক্টর বি শর্মাকে। বাঁকুড়ার দিকের বন্ধুরা অবশ্যই স্যারকে দেখানোর জন্য একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। গঙ্গারামপুরে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়া পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচর এবং গুয়াহাটিতে আমাদের চেম্বার রয়েছে, আসামের ডিব্রুগড়েও কিন্তু আমাদের চেম্বার রয়েছে। শিলচরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং পাশাপাশি ডিব্রুগড়ে কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন ঝাড়গ্রামের চেম্বার ডক্টর এ হালদারকে, এবং দিল্লিতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। তো প্রত্যেকটি চেম্বারের কথা বলে দেওয়ার চেষ্টা করলাম, যদি কোনো চেম্বার মিস হয়ে যায় বা আপনি যদি না শুনে থাকেন, স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার 9830235527 বা 37 এই দুটি নাম্বারে ফোন করবেন, কথা বলবেন এবং অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। স্কিন এবং হেয়ারের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। স্কিনের অনেক ধরনের ট্রিটমেন্ট হয়, সবটা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করতে পারবো না, কিছু চুলের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শুধুমাত্র আমরা একটু শুনে নিতে চাই স্কিন ওরিয়েন্টেড ঠিক কি কি ধরনের প্রবলেম, যে প্রবলেমগুলো আমার মনে হচ্ছে আমার আর সারার নয়, কিন্তু সেটা পারবে লা এলিগেন্স একদম ঠিক করে দিতে। দেখুন, অনেক সময় দেখা যায় যে আমাদের কপালে ভাঁজ পড়ে গেছে, অনেকের কি হয় বয়সের ছাপ জন্য পড়ে, অনেকের দেখা যাচ্ছে বয়সের আগেই কিন্তু এই কপালের রিঙ্কেলস যেটা বলা হয় রিঙ্কেলস চলে আসে। এটা কি মুখভঙ্গিমার জন্য আমাদের হ্যাঁ, এটা পড়ে? একটা বড় একটা ব্যাপার। আমি আপনাকে বলছি যে এগুলোকে প্রথম যখন আমরা এক্সপ্রেশন লাইন্স বলা হয়, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আমরা যখন আমি ধরুন খুব চোখটা ওপরে তুলে তুলে কপালের দিকে তুলে তুলে কথা বলি, বা খুব ভুরু কুচকে কথা বলি, এই যে এগুলো হচ্ছে কি মুভমেন্টের সাথে সাথে লাইনগুলো তৈরি হয়, আবার সেই অ্যাকশনটা বন্ধ করে দিলে আমার লাইনটা আবার ঠিক হয়ে গেল। এগুলোকে বলা হচ্ছে ডাইনামিক লাইন। কিন্তু রিপিটেডলি এগুলো করতে 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 কি হয়, সেই মাসেলস গুলো আস্তে আস্তে কি হয় যে স্টিফ হয়ে যায়, এবং সেখানে কিন্তু এই দাগগুলো চলে আসে, যেটাকে আমরা বলি স্ট্যাটিক লাইন। এই যে স্ট্যাটিক লাইন যখন হয়ে গেল, তখন আমি মুভমেন্ট না করলেও সেই লাইনসগুলো কিন্তু চলে আসে। আর কম বয়সীদের মধ্যে এটা কিন্তু একটা দেখা যায় বেশি, এই মুভমেন্টের যে এক্সপ্রেশন লাইন যেটা আমরা বলছি সেগুলো কিন্তু দেখা যায়। আর আরেকটা কি হয় যে বয়সের সাথে সাথে যেহেতু কোলাজেনটা কমতে থাকে স্কিনের মধ্যে, সেখানে কি টাইটনেসটা কমে, সেখানে স্কিনটা কি হয় স্যাগি হয়ে যায়, মানে লুজ হতে থাকে। এই লুজ স্কিনটা অনেকেই ভাবে যে আমার তো বয়সের ছাপ পড়ে গেছে, তাহলে কপালের ভাঁজগুলো বোঝা যাচ্ছে, আমাকে দেখতে খারাপ লাগছে, সে বয়স হোক বা বয়স কম হোক, এগুলোকে কিন্তু কারেকশন করা যায়। এগুলোতে যেই প্রসিডিওরগুলো করতে হয় সেই প্রসিডিওরগুলো কিন্তু লা এলিগেন্সে আছে, বিভিন্ন তার মধ্যে বিভিন্ন ধরনের আছে। আপনি যখন আসবেন আপনার স্কিনটাকে এক্সামিন করে আমরা বলে দেবো আপনার কোন ট্রিটমেন্টটা নিতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা ট্রিটমেন্টটা আপনাকে দিয়ে দেবো। একদম। আমাদের পরের বন্ধু আছেন, একটু চট করে কথা বলে নেবো। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি রিনিতা রায়, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন, কি সমস্যা আছে?
আমার না রোদে মানে একটু কিছুক্ষণ রোদে থাকলেই মুখে মানে এরকম স্পট স্পট দেখা যায়, লাল লাল। আচ্ছা তো আচ্ছা আমি ডাক্তার দেখিয়েছি, স্কিনের ডাক্তার, কিন্তু ওই ওষুধ খেয়ে কিছু হয়নি। আচ্ছা আচ্ছা, আপনার এটা কি রোদে গেলেই হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রোদে মানে একটু কিছুক্ষণ, না একদম 5 মিনিটের জন্য গেলে হয়তো হবে না, কিন্তু একটু বেশিক্ষণ 1 ঘন্টা মতন যদি বাইরে থাকি তাহলেই। আচ্ছা, মানে বাড়ি আসার পথে। অ্যাকচুয়ালি আপনার স্কিনটা হচ্ছে সেনসিটিভ স্কিন, ঠিক আছে? আপনি শুনতে থাকুন, আমি বলছি। এই যে সেনসিটিভ স্কিন, এটার জন্য কিন্তু আপনার কি হচ্ছে, একটা অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে। যেই আপনি রোদের মধ্যে যাচ্ছেন, আপনার কিন্তু স্কিনের মধ্যে র্যাশ চলে আসছে, ঠিক আছে, লাল লাল। তো এটাকে কিন্তু কারেকশন করতে হবে, এবং তার ব্যবস্থা কিন্তু আমাদের কাছে রয়েছে লাইলিগেন্সে। আপনি যখন আসবেন, আমরা কয়েকটা ট্রিটমেন্ট দেব, সেশন দেব। সেই সেশনে কিন্তু আস্তে আস্তে এটা নর্মাল হয়ে যাবে, এবং তারপর যখন আপনি বাইরে বেরোবেন, দেখবেন আপনার কিন্তু আর সেই প্রবলেমটা আসছে না, ঠিক আছে? এর জন্য ঘাবড়ানোর কিছু নেই। হ্যাঁ, তবে একটা কথা বলবো, এগুলো রোগ কোনোটাকেই ফেলে রাখবেন না। এই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, কারণ এটা একটা আমরা টেস্ট করেও দেখে নিই যে আপনার অ্যালার্জিক ব্যাপারটা কত আছে, অ্যালার্জির যে ব্যাপারটা, মানে কতটা অ্যালার্জি আছে, মানে আইজিই একটা টেস্ট করলে আমরা বুঝতে পারি যে আপনার অ্যালার্জি লেভেলটা কি বেশি আছে, তো বেশি থাকলে কতটা বেশি আছে। তাহলে আমাদের কিছু ট্রিটমেন্ট আছে, সেগুলো আমাদের এনবিপিতেই পাবেন। তার মাধ্যমে কিন্তু আপনার অ্যালার্জির লেভেলটাকে আমরা নর্মালাইজ করে আনি। তো এইভাবে যখন ট্রিটমেন্ট হবে, দেখা যাবে আস্তে আস্তে কিন্তু আপনার এই প্রবলেমটা ঠিক হয়ে যাচ্ছে, আর এইটা কিন্তু ফিরে আসবে না। যদি আপনি আমাদের কথা অনুযায়ী চলেন, মেনটেন করেন যেভাবে বলছি, তাহলে দেখবেন আপনি রোদে বেরোলেও তখন আর কিন্তু আপনার স্কিনে এই অ্যালার্জিগুলো আসছে না। কারণ অ্যালার্জির সাথে আমাদের স্কিনের কিন্তু একটা ওতপ্রোত যোগসাজশ রয়েছে, তো সেখানে অ্যালার্জিকে আমাকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি স্কিনকে ভালো রাখতে চাই। যাই হোক, আমরা স্কিন নিয়ে আজকে আর বিশেষ আলোচনা করব না, পরবর্তী এপিসোডে আবার বিস্তারিতভাবে স্কিনের আলোচনায় যাব। অনেকের একটা রিকোয়েস্ট ছিল যে আমার হেয়ার সংক্রান্ত কিছু প্রবলেম রয়েছে, মূলত ছেলেদের দিক থেকে সমস্যাটা এসেছে যে একটু মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, অল্প বয়স, এখনো বিয়ে পর্যন্ত হয়নি, কিন্তু কেন মাথার চুল কমে যাচ্ছে, সেখানে কি আবার নতুন করে চুল গজানো সম্ভব, বা ড্যান্ড্রফের সমস্যা, কি করব? দেখুন, এটা একদম ঠিক সময় যদি আপনি আসতে পারেন, আপনার কিন্তু হবে, এটা দুটোই হবে। ড্যান্ড্রফের সমস্যা তো একটা বড় সমস্যা। ড্যান্ড্রফের যদি এটা পার্মানেন্টলি কিওর না করা হয়, তাহলে কিন্তু ঘন ঘন চুল পড়তেই থাকবে, এবং একটা টাইমে এমন হবে যে চুলের গোড়াগুলো নষ্ট হয়ে যাবে আর নতুন করে চুল আসতে পারবে না। এটা তো একটা আছেই সমস্যা। তার পাশাপাশি আরেকটা, যেটা বিভিন্ন কারণে স্ক্যাল্প ড্যামেজ থাকলে সেখান থেকে দেখা যায় যে চুলের গ্রোথ আসছে না, বা চুল পড়ে যাচ্ছে, মানে প্রিম্যাচিওর হেয়ার ফল বলা হয়। মানে একটা তো প্রত্যেকটা কোষের একটা আয়ু আছে, ঠিক আছে? তেমনি চুলের যে সেলগুলো, তারও তো একটা আয়ু আছে। দেখা যাচ্ছে তার আয়ু শেষ হওয়ার আগে সে মরে যাচ্ছে, তার মানে প্রিম্যাচিওর হেয়ার ফল হচ্ছে। এটা যখনই হবে, তাহলে সারা জীবনে ধরুন একটা চুল আপনার 18 থেকে 20 বার জন্মগ্রহণ করবে, সেটা যদি খুব তাড়াতাড়ি হয়ে যায়, দেখা গেল 35 বছরের মধ্যেই শেষ হয়ে গেল, 18 থেকে 20 বার হয়ে গেল চুলটা তৈরি হওয়া, তাহলে দেখবেন পরে সেই জায়গাটা খালি, সেই গোড়াটা নষ্ট, খালি হয়ে গেছে গোড়াটা। তো এটা যদি বেশি বেশি করে কারো হতে থাকে, তার কিন্তু বল্ডনেস বা টাক পড়ে যাবে। তো এগুলো যাতে না হয়, বা যাদের অল্প শুরু হয়েছে বা কিছুটা হয়েছে, সেগুলোকে কারেকশন করা, সেটাকে রোধ করা, এবং গ্রোথ ফিরিয়ে আনা, যতটা সম্ভব গ্রোথকে ফিরিয়ে আনা, এই সব ব্যাপারগুলোর ট্রিটমেন্ট কিন্তু আমাদের এনবিপিতে রয়েছে লাইলিগেন্সে। লাইলিগেন্সে একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ট্রিটমেন্ট হয়। আজকে এখানে যে ট্রিটমেন্টের আমি নাম বলে দেবো আপনাকে, আপনি ইউএস এর কোনো নেটে সার্চ, মানে ধরুন ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে দেখবেন একই রকম কিন্তু আপনি ট্রিটমেন্ট পাচ্ছেন। এই কারণ এই যে ট্রিটমেন্টগুলো না, এই লাইলিগেন্সে যেগুলো আছে, এগুলো সব বাইরে আগে হয়, বাইরে হওয়ার পর, স্টার্ট হওয়ার পর সেগুলো ইন্ডিয়াতে আসে, ঠিক আছে? তো ওখানে এক্সপেরিমেন্ট করে সাকসেস হওয়ার পর ইন্ডিয়াতে আসে, আর আমরা সেরকম ধরনের ট্রিটমেন্টগুলোই কিন্তু নিচ্ছি। এমনকি প্রোডাক্টস যেগুলো অ্যাপ্লাই করা হচ্ছে আপনার উপরে, ইনস্ট্রুমেন্ট যেগুলো আপনার উপরে অ্যাপ্লাই করা হচ্ছে, সেগুলো কিন্তু বিদেশ থেকে আনা। তো এরকম অনেক কিছু আছে যেগুলো একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, সেই ট্রিটমেন্টটা কিন্তু আপনি লাইলিগেন্স এলে পেয়ে যাবেন।
একদম। তাহলে স্কিনের যে কোনো ধরনের সমস্যা বা হেয়ারের যে কোনো ধরনের সমস্যা সবকিছুর সমাধান আপনি কিন্তু পাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এছাড়া আজকে হয়তো আমরা আলোচনা করতে পারলাম না, তবে যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু রয়েছে এনবিপিতে। আপনি যদি চান বিস্তারিতভাবে জানতে তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার 9830235527 বা 37 সেই নাম্বারে যোগাযোগ করুন এবং অবশ্যই কিন্তু পৌঁছে যান আমাদের সেন্টারে। আজকে হাতে সময় একদম নিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে ঠিক এই ধরনের বিষয় নিয়ে আপনাদের জন্য আমরা আলোচনা করব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো স্যারকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার। ম্যাডাম আপনার নাম কি? রিনা দে, আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া। গড়িয়া। আচ্ছা, আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? এই হাত পা ফেটা চুলকাতো হ্যাঁ। আর ফেটে ফেটে যেত, সেই জন্য এসেছিলাম। তো ডাক্তারবাবু এসে বলছে তোমার সোরাইসিস হচ্ছে। সোরাইসিস হয়েছে। আচ্ছা, কতদিন ধরে এটা নিয়ে ভুগছিলেন? এই 7-8 মাস। 7-8 মাস আগে থেকে এটা শুরু হয়েছিল। আগে অন্য ট্রিটমেন্ট করেছিলেন? না, আমি করিনি। এটাই প্রথমবার? এই প্রথম। আচ্ছা, আগে মলম লাগাতাম, হ্যাঁ, হ্যাঁ। মলম লাগালে সবাই বলতো কমে যাবে, তখন দেখছি কমছে না, ব্যথা ব্যথা হচ্ছে, তখন আমি টিভি দেখে এখানে আসি। আচ্ছা, আমাদের এনবিপির ওষুধ আপনি কতদিন খেয়েছেন? এই 15 দিন। আচ্ছা, 15 দিন আপনি আমাদের ওষুধ খেয়ে এখন কেমন আছেন? এখন ভালো আছে। আগে যে সমস্যাগুলো হচ্ছিল তো এখন সেগুলো কি ঠিক হয়েছে? না, তার থেকে অনেক কমে গেছে। অনেক কমে গেছে। আর আগে কি কি সমস্যা হতো এটার জন্য? মানে হাতটা কেমন টান ধরতো, হুম। আর হচ্ছে কেমন যেন জ্বালা 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 করতো, সেগুলো কমে গেছে। আর চামড়া উঠতো? হ্যাঁ হ্যাঁ চামড়াগুলো এখন ওঠা বন্ধ? হ্যাঁ, অনেক অনেক বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি তাহলে এখন আগে থেকে অনেকটা ভালো আছেন, তাই তো? আচ্ছা, আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন যে আপনি যে সুস্থ হয়েছেন আগের থেকে অনেকটা, তো আমিও ভালো হয়েছি, আবার অন্যরা আসলে তারাও ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাদের এই কমেন্টস দেওয়ার জন্য। তো আমরা আশা করি যে যতটুকু আরো বাকি আছে খুব তাড়াতাড়ি সেগুলো সেরে যাবে। ওই তো ওই যে উনি জয়নগরতে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আমি বলছি 15 দিন আমার অনেকটাই কমেছে। ঠিক আছে, এবার ওষুধটা কন্টিনিউ করুন, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণভাবে। ঠিক আছে, নমস্কার। ম্যাডাম আপনার নাম কি? অঞ্জনা দত্ত, আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া কদমতলা। আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন? 15 বছর ধরে ভুগছিলাম, শ্বাসকষ্টের সমস্যা ছিল? শ্বাসকষ্টের সমস্যা ছিল। আচ্ছা, আপনার যেটা ডায়াগনোসিস হয়েছিল সেটা হচ্ছে সিওপিডি বলছে, হ্যাঁ? হ্যাঁ তো এই শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ভুগছিলেন, আগে দেখিয়েছেন কোথাও? হ্যাঁ, মেডিকেলে দেখিয়েছি, পিজিতে দেখিয়েছি, ভাঙড়ে দেখিয়েছি। তারপরে একদিন বললো আপনি এই মাসের মধ্যে মারা যাবেন। তখন আচ্ছা। আমার খুব কান্না পাচ্ছে, আমার মেয়েরাও খুব কান্নাকাটি করছে। আমার বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। তখন একদিন সকালবেলা টিভি খুলেছি, দেখছি যে ভদ্রলোক অ্যাড দিয়েছে। তখন আমি এই নাম্বার নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে আসি। আচ্ছা, মোটামুটি আপনি 7-8 মাস এখানে ওষুধ খেয়েছেন, তাই হ্যাঁ তো? হ্যাঁ, আচ্ছা, তো 7-8 মাস ওষুধ খেয়ে আজকে কেমন আছেন আপনি? একদম ভালো আছে। এখন একদম শ্বাসকষ্টের কোনো আমি বুঝতে পারি না, একদম নিরালায় ঘুমাই। আচ্ছা। খুব নিজের থেকে ঠান্ডা গরম জলে চান করি, আচ্ছা। আর ঠান্ডা গরম জল খাই, ওষুধ সব গরম জলেতেই খাই। আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, এখন তো শীতকাল, তাও কোনো কষ্ট হচ্ছে না না? না না, আমার একদম কষ্ট হচ্ছে না। আচ্ছা, আগে কি শীতকালে কষ্ট হতো? ওরে বাপরে, দম ছুটে যেতাম, একদম দম ছুটে যেতাম, ছুটাছুটি করে লেগে যেতাম। আর সারা বছরই কিছু না কিছু কষ্ট হতো? হ্যাঁ, ওই ভুগতেই থাকি, ভালো হতাম না। আচ্ছা, এখন আপনি তাহলে একটু আনন্দ পেয়েছেন, শান্তি পেয়েছেন? হ্যাঁ, আমি আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি, আমার ঘুমিয়ে শান্তি, আমি একদম মুখে আছি। আপনার তাহলে এখানে আয়ুর্বেদে এনবিপি তে এসে চিকিৎসা করানোতে আপনি যেটা শুনেছিলেন আপনার আয়ু শেষ হয়ে যাচ্ছে, সেটা এখন আয়ু বৃদ্ধি পেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি একদম ভালো আছি, কোনো আমার অসুবিধা বলে নেই। আচ্ছা, যারা টিভিতে প্রোগ্রাম দেখেন তাদের জন্য আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, এই শ্বাসকষ্টের জন্য আয়ুর্বেদিক ওষুধ খাক, ওনারা ভালো হয়ে যাবে, ভালো হয়ে গেলে আনন্দ থাকবে। যেরকম যেরকম ডাক্তারবাবু সব বলবেন সেরকম সেরকম মানতে হবে। আমি ঠান্ডা গরম জলে চান করি, আর ঠান্ডা গরম জল খাই, ঠান্ডা গরম জলে বাইল করে ওষুধ খাই, আমি একদম ওকে। শ্বাসকষ্ট বলে আমি কোনো কিচ্ছু বুঝতে পারি না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনি এত সুস্থ আছেন বলে আমরাও খুব হ্যাপি। হ্যাঁ। আপনি সারা জীবন সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। হ্যাঁ, আপনাদের ঘরেও প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। আপনারা দেবতা, ডাক্তারবাবু মানে দেবতা। আমার খুব ভালো আছি আমি। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরও অনেক ধন্যবাদ।